আমরা এখন এখন তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি যে কথাটা বলছিলাম যে আমরা গত ক্লাসে ইন্ডাকটিভ ইফেক্ট নিয়ে কথা বলছিলাম। আজকের আমরা শুরু করছি হলো তার পরবর্তী আর একটা কৌশল, সেটা হলো ইলেকট্রোমারিক ইফেক্ট। ইলেকট্রোমারিক ইফেক্টটা কী? এখানে আমি একটা সংজ্ঞা লিখেছি। উপযুক্ত বিকারকের উপস্থিতিতে এবং বিক্রিয়ার প্রয়োজনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাই ইলেকট্রন জোড় বন্ধন সৃষ্টিকারী কোনো একটি পরমাণুর উপর সাময়িকভাবে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বলে। এখানে দেখো, এই যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, জৈব যৌগ। এখন এখানে এ এর চেয়ে বি এর যদি ইলেকট্রন টানার ক্যাপাসিটি বেশি হয়, অবশ্য এখানে ইলেকট্রন টানার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে না, এখানে অন্য একটা গ্রুপের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে। অন্য ধরো একটা গ্রুপ আসলো, যে গ্রুপটার ধরো ইলেকট্রনের অভাব আছে, সে কী করবে, এখানে এসে যদি বি এর সাথে সে যুক্ত হয় তাহলে এই বন্ধন ইলেকট্রন সে টানবে, টেনে, কারণ বি এর যে আসলো এখানে তার কিন্তু ইলেকট্রনের অভাব আছে। অভাব এসে সে যদি বি এর সাথে যুক্ত হয় তাহলে ওর তো ইলেকট্রন দরকার, তখন এই পাই বন্ধন ইলেকট্রনটাও টানবে, তখন একটা মাইনাস সাইন সৃষ্টি হবে, আর এর সাথে সে ওই ধনাত্মক যে সে এসে যুক্ত হতে পারবে, ফলে এখানে একটা প্লাস হইল। এই যে আসলো তার উপর ভিত্তি করে এই ইফেক্টটা হয়। এখন যে আসলো তার এইটা কি বৈশিষ্ট্য কি, তার ইলেকট্রনের অভাব ছিল এবং সে কারণে এই দ্বিবন্ধন ইলেকট্রন সে টানলো, তো টেনে সে যুক্ত হইল। অথবা আমরা যদি উল্টো কথা বলি যে দ্বিবন্ধন ইলেকট্রনটা যে পরমাণুর দিকে ঝুঁকে যাচ্ছে তার সাথে যদি যে গ্রুপটা আসছে সেটা যুক্ত হয়, তাহলে সেই প্রভাবকে বলবো আমরা ইলেকট্রোমেরিক প্রভাব বা ইলেকট্রোমেরিক ইফেক্ট। দেখো, ইলেকট্রোমেরিক সাগেস লেখা আগে দেখাবেন। সাগেস লেখতে আগের স্লাইডে ওই কথাগুলো পরেরটা লিখছি আর ডিটেলস, সেই জন্য এখানে এই যে আমি বলছি যে এই দ্বিবন্ধনের ইলেকট্রন যে আছে, একটা সিগ্মা বন্ধন, একটা পাই বন্ধন। এখন পাই বন্ধন ইলেকট্রনটা যে পরমাণুর দিকে ঝোঁকার কারণে যে গ্রুপটা এখানে আসবে, এসে যুক্ত হবে, সেই গ্রুপটা যদি ওই পরমাণুর সাথে যুক্ত হয়, তখন তাকে বলবো আমরা একটা ইফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট। এখন এই যে যুক্ত হওয়ার উপর ভিত্তি করে এই ইলেকট্রোমেরিক এফেক্টগুলো দুই ধরনের, একটা হলো ধনাত্মক, একটা ঋণাত্মক। দেখো পরের স্লাইডে এটা ক্লিয়ার হবে, দেখো একটু। স্যার, কোন পরমাণুর দিকে ঝুঁকে যাবে স্যার, এটা কি জানার কোনো আলাদা কোনো উপায় আছে? হ্যাঁ, দেখো ক্লিয়ার হবে এখনই। ইলেকট্রোমেরিক এফেক্টে চিহ্ন দ্বারা প্রকাশ করে আক্রমণকারী যে এসে যুক্ত হলো তাকে বলছি আমরা আক্রমণকারী। বিকারকের প্রভাবে পাই বন্ধনের ইলেকট্রন জোড় যে পরমাণুটির উপর স্থানান্তরিত হয়, মানে যেমন ওটা দেখেছি আমরা ডান দিকে স্থানিত হচ্ছে, সেই পরমাণুর সঙ্গে বিকারক যুক্ত হলে সেই ইলেকট্রোমেরিক এফেক্টে ধনাত্মক ইলেকট্রোমারিক এফেক্ট বা প্লাস এফেক্ট বলা হয়। অন্যদিকে আক্রমণকারী বিকারকের প্রভাবে বন্ধন ইলেকট্রন জোড় যে পরমাণুটির উপর স্থানিত হয় সেই পরমাণুর সঙ্গে যুক্ত না হয়ে বিকারক যদি অপর পরমাণুর সঙ্গে যুক্ত হয়, তবে সেই ইলেকট্রোমেরিক এফেক্টে ঋণাত্মক ইলেকট্রোমেরিক এফেক্ট বলে। এই কথাটা একটা ধনাত্মক আর ঋণাত্মক আমি একটা বিক্রিয়ার সাহায্যে বুঝাই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে মনে হয়। একটু বিক্রিয়া দেখো, প্রথমে ধনাত্মক ইলেকট্রোমেরিক এফেক্ট এখানে লিখি। ধরো এখানে আছে হলো CH2 ডাবল বন্ড CH2, আর এখানে আমরা যুক্ত করলাম হলো H+। এটা হলো আক্রমণকারী বিকারক। এখন H+ এর প্রভাবে কি কাজ হলো, এই যে
এই যে পাই বন্ধন ইলেকট্রন ও টেনে নিল, ফলে H প্লাস যেটা, এই যে H প্লাস এটা এখানে এসে যুক্ত হলো। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? এই CH2 পাই বন্ধনটা ভেঙে গেল, এখানে CH2 এর সাথে যদি এই হাইড্রোজেন যুক্ত হয় এটা কিন্তু CH3 হয়ে যাবে হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে, আর এটা তখন হয়ে যাবে প্লাস। এই যে আক্রমণকারী গ্রুপটা এর সাথে এই ইলেকট্রনটা যেদিকে ঝুঁকছে সেই কার্বনের সাথে যদি আক্রমণকারী গ্রুপটা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো ধনাত্মক ইলেকট্রোমারিক এফেক্ট। এটা হলো ধনাত্মক ইলেকট্রোমারিক এফেক্ট, এই যে প্লাস ই এটা। আর যদি উল্টাটা হয়, এই যে ঋণাত্মক ইলেকট্রোমারিক এফেক্ট, এখানে আক্রমণকারী কোনটা? ওরে মাগো তোমারে যে এসে যুক্ত হয়েছে সে আক্রমণকারী, বলো তো কে যুক্ত হয়েছে সৌরভ? স্যার হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে আক্রমণকারী কে হবে? স্যার হাইড্রোজেন হবে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। খুব ভালো করে শুনবা, তাইলে সব বুঝতে পারবা। তুমি মাঝে মাঝে অমনোযোগী থাকবো না। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে মাইনাস ইফেক্টটা কি? ধরো এখানে সি, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো ডাবল বন্ড। এখন এর সাথে ধরো যুক্ত হলো এসে সিএন সায়ানাইড, এটা মাইনাস। কিভাবে যুক্ত হবে? এখানে যদি আমরা এই যে মাইনাস যুক্ত এই অংশটা ধরো এই কার্বনের সাথে যুক্ত হলো, যখনই যুক্ত হবে কিন্তু ইলেকট্রন বেশি আছে, তখন এই ইলেকট্রনটাকে এটাকে সে ধাক্কা দিয়ে সে এখানে চলে আসবে। দেখো ইলেকট্রনটা যেদিকে গেল তার উল্টো দিকে এটা যুক্ত হলো, তখন এটাকে বলা হয়েছে ঋণাত্মক ইলেকট্রোমারিক এফেক্ট। তাহলে আমরা এটাকে তখন প্রোডাক্ট কী পাবো? এখানে পাবো সি, এই হাইড্রোজেন, আর এখানে হবে ও, এখানে হবে সিএন, আর এইটা ইলেকট্রন চলে আসলো, ফলে এটা হয়ে যাবে মাইনাস। এইটা হলো ঋণাত্মক ইলেকট্রোমারিক এফেক্ট। তাই বুঝতে পারছো ধনাত্মক এবং ঋণাত্মক? হ্যাঁ জি স্যার। তাহলে সেই জায়গায় স্যার অক্সিজেনের দিকে স্যার ইলেকট্রনগুলো ঝুঁকে আসছে, আর সিএন কার্বনের সাথে যুক্ত হয়েছে, যার এই জন্য যে অক্সিজেনের সাথে যুক্ত হলো কেন? এর প্রভাবে। নর্মালি কিন্তু কোনো দিক গেল না, এর প্রভাবে ঘটনা ঘটলো, এর প্রভাবেই ঘটনা ঘটলো, বুঝছো? তো এর যে প্রভাবটা সেটাকে বলছি আমরা, এটা হলো নেগেটিভ ইলেকট্রোমারিক এফেক্ট, আর এটা হলো পজিটিভ ইলেকট্রোমারিক এফেক্ট। ঠিক আছে, বুঝছো কথাটা? জি স্যার। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। এই কৌশলটা আমরা দেখব। দেখো একটা বিক্রিয়া যদি আমরা দেখাই, এখানে এরকম ধরো CH3 আর হলো CHO, এর সাথে হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করছে। কি হবে বিক্রিয়া করে কেউ বলতে পারো? এখানে আমরা যেটা ভাঙায় লিখি, এটা লিখতে পারি CH3 আর এটা C, এখানে ধরো এদিকে হাইড্রোজেনটা দিলাম, আর এখানে ডাবল বন্ড ও, এরকম লেখা যায়। আর এর সাথে আমরা হাইড্রোজেন সায়ানাইড, এই হাইড্রোজেন সায়ানাইডটা ভেঙে H প্লাস আর CN মাইনাস এরকম থাকে। এখন প্রথম যে কাজটা হয়, এই যে সায়ানাইড হলো, এই সায়ানাইডটা এসে এর সাথে যুক্ত হয়,
তখন এই ইলেকট্রনগুলোকে সে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে যায়, বুঝছো? তখন আমরা কি প্রোডাক্ট পাবো? এখানে পাবো CH3, এখানে পাবো C, এখানে পাবো হাইড্রোজেন, এখানে পাবো O, আর এদিকে হলো Cl যুক্ত হলো। তো এই ইলেকট্রন যে চলে গেল, এটা হলো এখানে মাইনাস, ঠিক আছে? এটা আনস্টেবল। এখন এর পরের স্টেপে কি হবে? এটা কিন্তু কি ইফেক্ট হলো? এটা নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। এরপরে H+ কি হলো? এখানে এই যে CH3, এটা একটা বিখ্যাত বিক্রিয়া। এদিকে হলো Cn আর এদিকে হলো OH। এটা হলো ফাইনাল প্রোডাক্ট। এটার নাম হলো সায়ানোহাইড্রিন। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই অর্থে বলছি। এখন এইটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, দেখো এটা কিন্তু প্রথমে নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টের ফলে এই ঘটনাটা ঘটলো। এটাকে যদি আমরা অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি, এই যে পানি অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমরা কি পাবো? পাবো CH3, এটা হলো C, এটা হাইড্রোজেন, এটা OH। আর একটা কথা মনে রাখো, আজকে বললাম কথাটা, পরের জন্য না বলতে হয় আবার কখনো, বিশেষ করে সৌরভ আর সাকিব। এই যে সায়ানাইড, এই সায়ানাইড, যে কোনো সায়ানাইড, একে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয়, মানে আর্দ্র বিশ্লেষণ বলতে পানির সাথে বিক্রিয়া করালে এই সায়ানাইডটা হয়ে যাবে COOH। মনে থাকে জন্য, তো সায়ানাইড যদি COOH হইলো, তাহলে আমরা এখানে পাবো কি? COOH। সায়ানাইড কিন্তু COOH ছিল, এই সিটা COOH ছিল, আর এই এনটা হয়ে যায় অ্যামোনিয়া, এটা হয় অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়া যদি এখানে অ্যাসিডের, ধরো এটা আমরা অ্যাসিডের নাম HCl, তখন এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। ধরো এটার নাম সালফুরিক অ্যাসিড, তখন হবে অ্যামোনিয়াম সালফেট। কারণ ওটা অ্যাসিড, এটা ক্ষার, মিল লবণ তৈরি করে ফেলে। এই মূলত দেখো আমরা কি ফাইনাল প্রোডাক্টটা কি পেলাম। তোমরা কি চিনতে পারছো এই প্রোডাক্টটার নাম কি? কে বলতে পারো এটার নাম কি? এটার নাম কি? তাড়াতাড়ি বলো। হ্যালো, 2-হাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড। গুড। আর কোনো নাম আছে এটার স্পেসিফিক? আর কোনো নাম আছে? নাই না? ল্যাকটিক অ্যাসিডের নাম শুনছো? ল্যাকটিক অ্যাসিড, জি স্যার। এটা হলো ল্যাকটিক অ্যাসিড বা 2-হাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড। এটা কি একটা আলোক সমাণু গঠন করতে পারে? হ্যাঁ, পারে স্যার। জি স্যার পারে। কেন পারে? স্যার কাইরাল কার্বন আছে স্যার। উদ্দীপকে যদি কখনো কোশ্চেন থাকে যে এই বিক্রিগুলো দেওয়া হলো না, এখানে এইটা, তারপর যদি বলা হয় যে এখানে ধরো দেয়া আছে ডি, এই যৌগটা দেয়া আছে ডি, যে ডি একটি আলোক সমাণু গঠন করে, বিক্রিয়াটি পূর্ণ করো, এটা C নাম্বারের কোশ্চেন। আর যদি বলা হয় এই ডি যে আলোক সমাণু গঠন করে, সেটি ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। কি পারবে না তোমরা? জি স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই জন্য বলছি এটা একটা বিখ্যাত বিক্রিয়া, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেনের। স্যার আরেকবার বলবেন স্যার? সাকিব না? জি স্যার, নেট চলে গেছিল স্যার। তোমারে আসলে বুঝছো, তুমি মানুষ হইলা না, বুঝছো? তুমি এখনো ছাত্র থেকে গেলা। মানুষ যে কবে হবা, তোমার যখন একটা কিছু না করো তখন নেট চলে যায়। তুমি এই অভ্যাসটা ত্যাগ করো, বুঝছো? শুধু তোমার নেট চলে যায় না। আচ্ছা,
এখানে আমি কথাটা বলছিলাম যে এখানে দ্বিবন্ধন, এটা হলো একটা হাইড্রোজেন সায়ানাইড, যার নেগেটিভ পার্টটা কার্বনের সাথে যুক্ত হলো, তখন পাই বন্ধন ইলেকট্রনটাকে সে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসলো। এই যে ঘটনাটা, এটার নাম বলছিলাম আমরা নেগেটিভ ইলেকট্রোমারিক এফেক্ট। এইটা তৈরি হলো তখন, আর অক্সিজেনটা মাইনাস হয়ে গেল। পরবর্তীতে এই যে হাইড্রোজেন আয়নটা এই সেখানে যুক্ত হলো, এই মাইনাসের সাথে হলো এইটা, এটার নাম হলো সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন এটার নাম। আর তুমি যে আরও বলতে চাও ইথেনল, এখান থেকে ইথেনল থেকে আসছে ইথেনল সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিনটা একটা সমগোত্রীর নাম, যেখানে সিএন কার্বনের সাথে যুক্ত আছে। আর এটার নাম স্পেসিফিক নাম আমরা বলতে পারি ইথেনল সায়ানোহাইড্রিন, যেখানে সিএন এবং ওইচ একই কার্বনের সাথে যুক্ত আছে। এরপরে এটা যদি আদ্র বিশ্লেষণ করি, মানে পানির সাথে বিক্রিয়া, তখন ওই সিএনটা হয়ে যাবে COOH, ঠিক আছে। আর নাইট্রোজেন হয়ে যাবে অ্যামোনিয়া। এটা হওয়ারও কারণ আছে। এটা কীভাবে এটা হয় দেখো, যদি সেটা একটু দেখতে চাও, ধরো এখানে আমি লিখলাম CN, এই যে CN, এটা ভেঙে কি হয়, এই তিনটে বন্ধন এখানে ভেঙে যায়, ফলে আমরা পাবো C, এদিকে পাবো দুইটা বন্ড, এদিকে একটা বন্ড, এরকম হয়। এর সাথে এসে একটা অক্সিজেন যুক্ত হয়, আর এর সাথে যুক্ত হয় একটা OH, হয়ে গেল COOH। আর নাইট্রোজেনের তো তিনটা হাত খালি থাকে, এই যে নাইট্রোজেনের তিনটা হাত, এই তিনটা হাতে তিন দিকে তিনটা হাইড্রোজেনটা যুক্ত হয়। কিন্তু যদি যেহেতু আমরা অ্যাসিডের উপস্থিতি ঘটাইছি, সুতরাং অ্যাসিড মানে আর এমন হলো ক্ষারধর্মী, আর এটা হলো অ্যাসিড, এই দুটো মিলে আবার লবণ তৈরি করে। যদি আমরা এখানে HCl নেই, তখন এটা হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। যদি আমরা এখানে সালফিউরিক অ্যাসিড নেই, তখন এটা হবে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। কিন্তু এই আদ্র বিশ্লেষণ আমরা ক্ষারের উপস্থিতি ঘটাতে পারি। তো এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতাম, তখন হতো, তখন কিন্তু আমরা পেতাম এখানে তখন আমরা কি পেতাম, এখানে COOH হতো ঠিকই, এই যেটা, আর এটা হয়তো বাই প্রোডাক্ট অ্যামোনিয়ার সাথে আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতো না, কারণ এটাও ক্ষারধর্মী, এটাও ক্ষারধর্মী। কিন্তু হতো কি, এই COOHটা যেহেতু অ্যাসিড আর এটা ক্ষার, এই সোডিয়ামটা এখানে আসতো, হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হতো। তাহলে সোডিয়াম, এটা যদি তখন আমরা এটাকে নাম ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটেট হতো, সোডিয়াম ল্যাকটেট, এরকম হতো, ঠিক আছে। তোমরা নিজের একটা করো তো। আচ্ছা, কার্বনের উপরে স্টার চিহ্ন দেওয়ার কারণ কি স্যার? ওটা আমার একটা পছন্দ, এই জন্য। তোমার কোনো আপত্তি আছে? বলো কেন? এখানে দাঁড়া সাকিবের কথা শেষ হোক। সাকিব, এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই গ্রুপটা, এই গ্রুপটা, চারটা গ্রুপ যুক্ত আছে কার্বনের সাথে। এই চারটা গ্রুপই তো একই গ্রুপ, তাই না? না স্যার, কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বনকে কি দিয়ে চিহ্নিত করা হয়? স্টার। কাইরাল কার্বন যুক্ত যৌগের বৈশিষ্ট্য কি? স্যার আলোক সমানতা প্রদর্শন করবে। এরা কি আলোক সমানতা এলে? জি স্যার। কোশ্চেন আসতে পারে এভাবে। তোমার এই নেট চলে যাবে নাকি এবার? না স্যার। সময় সময় নেট চলে যায়। এখানে সায়ানাইড আক্রমণ ছিল। হ্যাঁ, কি হয়েছে? কেন স্যার সায়ানাইড আক্রমণ করলো, হাইড্রোজেন প্লাস আক্রমণ করেনি? হাইড্রোজেন প্লাস, হ্যাঁ, এটা একটা কথা। এখানে এটা নির্ভর করবে সক্রিয়তার উপর, বুঝছো? মানে যার সাথে যুক্ত হচ্ছে সেখানে কোন গ্রুপটার অস্তিত্ব বেশি হচ্ছে, সেই অনুসারে নেগেটিভ পজিটিভ এসে যুক্ত হয়। তো এখানে H+-এর চেয়ে CN- ওই কার্বনের প্রতি আকর্ষণটা বেশি হচ্ছে, সেই কারণে যুক্ত হচ্ছে। এটা ওদের তুলনামূলক একটা ওদের সক্রিয়তার উপর নির্ভর করে এই জিনিসটা হয়। আচ্ছা, এখন দেখো তোমরা, আর এরকম ভিন্ন দিলে আমরা বুঝবো কিভাবে কোনটাকে আক্রমণ করাতে হবে? এটা তোমার জানতে হবে। প্র্যাকটিস নাকি স্যার সক্রিয়তা জানতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে তুমি রপ্ত করতে পারবে। কি বলছো, প্রণয় বলছো? হ্যাঁ, আচ্ছা প্রণয়, তাহলে এইটা একটু তোমরা নিজেরা করো তো। আমি যেভাবে করেছিলাম একদম সব স্টেপগুলো একই রকম, তোমরা একটু করবে, এবং এখানে কী প্রোডাক্ট হয় আমাকে একটু বলবে, তাড়াতাড়ি করো।
একদম আগের মতোই। স্যার কার্বনের সাথে সায়ানাইড যুক্ত হবে। হ্যাঁ দেখো প্রোডাক্ট কি হয়, তাদের খাতা কলম নাই সাথে, ফাইনাল প্রোডাক্ট হবে। জি স্যার লিখতেছি। নিশ্চয়ই একটা কারণ আছে, ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত যাও, তারপর আমাকে বলো। যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা তোমরা বুঝতে পারো কিনা, সেই জন্য ফাইনাল প্রোডাক্ট না হলে এটা বোঝানো যাবে না, একটু দ্রুত করবে। স্যার এটা তো আলো কায়লা কার্বন নাই। হ্যাঁ আমি ওইটাই তো জানতে চাচ্ছিলাম, কি প্রোডাক্টটা কি হয়েছে বলো, প্রোডাক্টটা কি হয়েছে? স্যার এই 2 হাইড্রক্সি ইথানোয়িক অ্যাসিড। এদিকে জি, স্যার। হাইড্রোজেন হইলো, এদিকে হাইড্রোজেন হইলো, আর কি হয়েছে বলো তোমাদের? এদিকে কি হয়েছে? স্যার OH একটা আর COOH। COOH। আর 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 কি হলো এখানে? এখানে হইলো OH না? আচ্ছা, এখন ওই যে আগের দেখলাম, আর এই দুইটি ধরো উদ্দীপকে দেয়া আছে, এখন শেষে বলা হলো যে ওটা হলো ধরো ডি প্রোডাক্ট আর এটা হলো ই প্রোডাক্ট, এরকম বলছে। তো ই এবং ডি উভয়ই কোন ধরনের সমতা প্রদর্শন করবে, বা এরা উভয় কি ত্রিমাত্রিক সমতা প্রদর্শন করবে? এবং ত্রিমাত্রিক সমতা বলতে আমরা দুইটি সমতা পড়ছি, একটা হলো জ্যামিতিক আর একটা হইল আলোক। তখন তোমার ব্যাখ্যা করতে হবে যে কোনোটাই জ্যামিতিক সমতা প্রদর্শন করে না, এবং এই দুটোর মধ্যে ই ই আলোক সমতা প্রদর্শন করবে না, কারণ এর দুইটা হাইড্রোজেন আছে, এটা কাইরাল কার্বন না, তাই না? এটা কিন্তু কাইরাল কার্বন না, আর সেজন্য এও আলোক সমতা প্রদর্শন করবে না। আর ওখানে যেহেতু কাইরাল কার্বন আছে সেজন্য আলোক সমতা প্রদর্শন করবে। তো এই কথাগুলো ব্যাখ্যা করতে হবে। তো সবাই মনে হয় বুঝতে পারছো কথাটা না? আচ্ছা এটার নাম কি? ই যৌগটা পাইলে এটার নাম কি? স্যার 2 হাইড্রক্সি ইথানোয়িক অ্যাসিড। 2 হাইড্রোক্সি ইথানোয়িক অ্যাসিড না? 2 হাইড্রোক্সি। আচ্ছা এখানে কি 1 হাইড্রোক্সি বা 3 হাইড্রোক্সি ইথানোয়িক অ্যাসিড হওয়া সম্ভব? না স্যার। কি 1 বা 3 হওয়া সম্ভব? না স্যার। তাহলে আমার 2 বলার কি কোনো যৌক্তিক কারণ আছে? না স্যার। নাই স্যার। তাহলে কি বললে হবে আমাদের? হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। ইয়েস, ঠিক আছে। সবাই বুঝতে পারছো না? জি স্যার। তাহলে তো আমরা এখন যে প্রোডাক্টটা পাইছি এটা সাবডিভিশন করার পরে প্রোডাক্ট না স্যার? হ্যাঁ হ্যাঁ, করার পরে প্রোডাক্ট। কালকের সৌরভ দাস আমাকে ওই যে লিখছিল কি জন্য, ইথোক্সি ইথাইল কিটোন, তোমরা দেখছো সবাই? জি স্যার। আমি কি অংশটা তোমাদের পড়াই নাই? ওই যে স্টার, এবং সে সময় এইসব কথা বলছিলাম, সেই একই জিনিস আমি যে জিনিসটা ভয় পাচ্ছিলাম, যে জিনিসটা ভুল থেকে যাচ্ছে, সেটা সৌরভের মধ্যে ঠিকই ঢুকছে। তোমরা কি বুঝছিলে সবাই? ওর প্রশ্নটা কী ছিল? ও এইরকম লিখছিল, দেখো এই যে CH3 CH2 C ডাবল বন্ড ও এই ও, এখানে লেখছে CH2 CH3, এরকম ছিল। এখন ও যে কাজটা করছে, ও এটাকে লেখছে ইথোক্সি, এটাকে, আর এটাকে লেখছে ইথাইল, আর এটাকে লেখছে কিটোন। তাহলে নাম লেখছে ইথোক্সি ইথাইল কিটোন, এরকম মনে হয়। কিন্তু এটা আসলে ও কেন যে এটা করলো না আমার মাথায় ঢুকতেছে না। এই সৌরভ, আমি তোমার অ্যান্সার দিয়েছিলাম, তুমি কি বুঝতে পারছো কিছু? না স্যার, একটু স্যার বুঝাই দেন স্যার। তোমার কি অবস্থা বলো তো?
তোমার যে আমি মানে একটা অ্যান্সার দিয়ে পাঠাইলাম তখন কোনো রিপ্লাই দিলা না, এখন স্যার বুঝাই দেন না। তুমিও মানুষ হইলে না, বুঝছো, ছাত্রই থেকে গেলাম। আচ্ছা, এখন এটা ছিল কি আসলে, দেখো এই যে অংশটা, এখানের এখান থেকে এই পর্যন্ত, এই যে এইটা হলো অ্যাসিডের অংশ, এটা হলো প্রোপানয়েড লিখছিলাম আমি, আর এটা হলো অ্যালকোহলের অংশ, অ্যালকাইল। তো আমরা এই অ্যালকোহলের অংশ যেটা অ্যালকাইল সেটার নাম আগে বলবো, এটা হবে ইথাইল। আর এটা হলো 3টা কার্বন আছে, প্রোপানয়িক অ্যাসিড থেকে আসবে প্রোপানয়েড, তো নাম হবে ইথাইল প্রোপানয়েড। তুমি যেটা কিটোন বলছো, কিটোন থাকার বৈশিষ্ট্য হলো যে এই কার্বন যেটা, এই কিটোন তুমি বলছিলে, এই কিটোন তার কিন্তু একদিকে অ্যালকাইল গ্রুপ আছে, এদিকে অ্যালকাইল গ্রুপ, এদিকে কিন্তু অ্যালকাইল গ্রুপ নাই। অ্যালকাইল গ্রুপ না থাকলে এটা কিটোন হয় না, বুঝতে পারছো কথাটা? আর এখানে আছে যেটা আমরা এটা ফর্মুলা পড়ছি, এইটা স্টারের ফর্মুলা, আর সি ডাবল বন্ড ও আর, এটা আর একই হতে পারে, ভিন্ন হতে পারে, বা এটাকে আমরা লিখতে পারি আর COR, এরকম, এই যে স্টার, এইটাই তো সেইটা। ওকে, তো এখন দেখো পরবর্তীতে আমরা যাচ্ছি, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, এটা বললাম, এটা হইলো পজিটিভ নেগেটিভ, ভালোই আমরা বুঝলাম, এক্সাম্পল দিয়েই বুঝলাম। মেসোমেরিক এফেক্ট, দেখো মেসোমেরিক এফেক্টটা কি আসলে, এটা আর একটা জিনিস, এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনুসারে হয়। দেখো এখানে লেখা আছে মেসোমেরিক এফেক্ট হলো অসম্পৃক্ত জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাইলেকট্রন জোড়ের স্থায়ী সরণ। অসম্পৃক্ত জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত পরমাণুগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মক ধর্মের পার্থক্যের জন্য পাইলেকট্রন জোড়ের, দুইবার এসে গেছে, পাইলেকট্রন জোড়ের 2টি ইলেকট্রনই বেশি ইলেকট্রোনেগেটিভ পরমাণুর অরবিটালে সরণ ঘটে। একটা ইম্পর্টেন্ট ঘটনা, যে এই যে 2টি ইলেকট্রনেই কোথায় ঘটে, যেটা ইলেকট্রোনেগেটিভ বেশি সেদিকে তার সরণ ঘটে, ফলে বেশি ইলেকট্রোনেগেটিভ পরমাণুটি ঋণাত্মক আধানযুক্ত এবং কম ঋণাত্মক পরমাণুটি ধনাত্মক আধানযুক্ত হয়। যেমন কার্বনিল গ্রুপে কার্বন পরমাণুর চেয়ে অক্সিজেন পরমাণুটি বেশি ইলেকট্রনিক হওয়ার জন্য কার্বন অক্সিজেন দ্বিবন্ধন পাই ইলেকট্রন জোড়ে অক্সিজেন পরমাণু অরবিটালে সরণ ঘটে, যার জন্য কার্বন গ্রুপে কার্বন পরমাণু ধনাত্মক আধান এবং অক্সিজেন ঋণাত্মক আধানে পরিণত হয়। দেখো নিচে আমি দেখাইছি, এই যে এই কার্বনের চেয়ে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এই পাইবন্ধন ইলেকট্রনটা এদিকে টানলো, টেনে এটা মাইনাস হইলো, আচ্ছা এটা মাইনাস হইলো, আর এটা হলো প্লাস। এইটা হলো মেসোমেরিক ইফেক্ট, এটা দ্বিবন্ধনযুক্ত যৌগের এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ঘটে। আর একটা উদাহরণ দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে ইলেকট্রন টানলো, তো এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এই প্লাস কি করবে, ধরো এইখানে যদি প্লাস হয়, এই প্লাসে তো ইলেকট্রন অভাব আছে, তখন এই পাই বন্ধন ইলেকট্রন এসে এখানে, এই ইলেকট্রন এসে এখানে বন্ধন করবে, এই যে দেখছো বন্ধন করলো, ফলে এটা ফাইনালি প্লাস হইলো। এই যে ইফেক্টটা, এটা হলো মেসোমেরিক ইফেক্ট, এটা হলো মেসোমেরিক ইফেক্ট। এখন এই মেসোমেরিক ইফেক্টটা আবার হতে পারে 2 ধরনের, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। তো আমরা দেখি একটু একটা এক্সাম্পল নিয়ে কথা বলি। এই জিনিসটা তোমরা আগে পড়ছো, আমরা বেনজিনের কথাই বলি। ধরো এখানে এই যে এখানে ধরো আছে OH, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন, এখন এই ইলেকট্রনগুলো এই যে মুক্তজ ইলেকট্রন থাকার জন্য সেই ইলেকট্রনগুলো এইদিকে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা তখন হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। এই ইফেক্টের নাম কি? এটা হলো পজিটিভ মেসোমেরিক ইফেক্ট। পজিটিভ মেসোমেরিক ইফেক্ট, এই যে ইলেকট্রন দিচ্ছে। আর যদি এটা এরকম হতো, যদি এটা এরকম হতো, ধরো সরি এটা না, উল্টো লিখছে,
এটা যদি আমরা এভাবে লিখতাম, এখানে কার্বন, এটা ধরো ডাবল বন্ড ও, আর এদিকে হাইড্রোজেন। এখানে এই যে পাই বন্ধন ইলেকট্রন, এটা পাই বন্ধন ইলেকট্রনটা অক্সিজেন কর্তৃক আকর্ষিত হতো, এটা এইভাবে, ফলে এটা ডেল মাইনাস হয়ে যেত আর এটা ডেল প্লাস। এই ডেল প্লাসের কারণে ইলেকট্রনটা এদিকে টানতো, ফলে এটা হয়তো আবার ডেল প্লাস, এইভাবে ঘুরতে থাকতো। এই যে ইলেকট্রন টানলো ওখান থেকে, এই ইফেক্টের নাম হলো, এটা বলছি আমরা পজিটিভ মেসোমারিক ইফেক্ট প্লাস এম, আর এটা হলো মাইনাস মেসোমারিক ইফেক্ট। বুঝছো? এই মেসোমারিক ইফেক্টটা বুঝতে পারছো কিনা? জি স্যার, সার্ভিস লাইট একটু দেখুন। আবার আগের স্লাইড কেন? ওই স্যার স্যার বলো। স্যার মেসোমারিক ইফেক্ট কি শুধু অসম্পৃক্ত যৌগই হয়? অসম্পৃক্ত যৌগ না, শুধু অসম্পৃক্ত যৌগ এবং তার মধ্যে ভিন্ন মৌলের পরমাণু থাকে। শুধু কার্বন থাকলেই তো হবে না, ভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে, সেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে। তড়িৎ পার্থক্য থাকলেই কিন্তু এই ঘটনা ঘটবে। বুঝছো কথাটা? জি স্যার। বেনজিন সেখানে অসম্পৃক্ত আছে না, সেই কারণে কিন্তু ঘটলো। এবং তার সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু ভিন্ন মৌলের পরমাণু, যদি একই মৌলের পরমাণু থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এটা হলো মেসোমারিক ইফেক্টের বৈশিষ্ট্য আর কি। আর সর্বশেষ হলো হাইপার কনজুগেশন। এটা আমি এখানে লিখি নেই। হাইপার কনজুগেশন হলো সাধারণত কনজুগেটেড যে যৌগগুলো আছে, মানে অল্টারনেট, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড আছে, সেক্ষেত্রে তাদের ইলেকট্রনের একটা পাই বন্ধন ইলেকট্রনের একটা পরিবর্তন ঘটে, তার মধ্যে ইলেকট্রনের একটা রেজোনেন্স কাঠামো তৈরি হয়। তো এই ধরনের ইফেক্টে আমরা বলছি হাইপার কনজুগেশন। এটা তোমাদের খুব বেশি প্রয়োজন নাই। তো এই হলো মোটামুটি ইফেক্ট। এটা একটা চিত্র মাধ্যমে কি বোঝানো দিবেন স্যার? কোনটা? স্যার হাইপার কনজুগেশন। তোমার আর সব বুঝতে পারছো? তুমি কি আমার কথাগুলো শোনো না? হ্যাঁ, এটা শুনছি স্যার, কিন্তু এটা চিত্রটা কিরকম হবে স্যার এটা বুঝতে পারছি না। আমি এখানে আনি নেই কারণ ওটা অতটা প্রয়োজনীয় জিনিস না, এই জন্য আনিনি এটা। বুঝতে পারছো সাকিব? ওটা অতটা দরকার নেই, সেই জন্য আনি নাই। যেটা দরকার না তার উপর তুমি গুরুত্বটা সবসময় একটু বেশি দেওয়া মনে হচ্ছে, তাই না? আমি বলছি যে কনজুগেটেড দ্বিবন্ধন, মানে অল্টারনেট পাই বন্ড, অল্টারনেট মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এই যে আছে, তাদের মধ্যে এই যে পাই বন্ডিং ইলেকট্রনের একটা রেজোনেন্স ঘটে। যেমন এই আমরা বেনজিনে দেখেছি ডাবল বন্ডগুলোর একটা পরিবর্তন হয়েছে না অবস্থানের। একটা ডাবল বন্ড সেটা আবার পরের কার্বনের সাথে যুক্ত হলো, তখন এটা সিঙ্গেল হয়ে গেল, এরকম একটা ঘূর্ণনশীল পথ তৈরি হয়। তো এই ধরনের ইফেক্ট আমরা বলছি হাইপার কনজুগেশন। এটা অসম্পৃক্ত যৌগ এবং যেখানে একাধিক ডাবল বন্ড থাকে, একটা থাকলে সেটা সম্ভব না। যখন অনেক ডাবল বন্ড থাকে এবং কনজুগেটেড মানে অল্টারনেট ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড থাকে, সেই ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এটা হলো হাইপার কনজুগেশন। তো এটা নিয়ে আমরা আর বেশি কথা বলতেছি না। এখন আমরা হাইপার কনজুগেশনটা বেনজিনে ঘটে, বেনজিন টাইপের গুলো। বেনজিনে ঘটবে কেন? শুধু বেনজিন তো রেজোনেন্স, বেনজিনের রেজোনেন্স এর মধ্যে পার্থক্য আছে। যদি এটা মুক্ত শিকল হয়, আমি বেনজিনটাকে, এটা তো বদ্ধ শিকল, বেনজিনের ক্ষেত্রে বুঝাইলাম যে ওটা তো রেজোনেন্স ঘুরে ঘুরে আসতেছে। আর হাইপার হতে পারে, হ্যাঁ, মুক্ত শিকলের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। অল্টারনেট ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড থাকে, তখন এই ডাবল বন্ডের অবস্থানটা অল্টারনেটলি পরিবর্তন হয়। আচ্ছা, এই গেল। তারপরে আসি আমরা তার প্রথম দুইটা ইফেক্টের মৌলিক পার্থক্য স্যার ওই যে বিকারকের আক্রমণের উপর নির্ভর করে। হ্যাঁ, বিকারকের আক্রমণ করে। একটা ছিল আমরা প্রথম বললাম কি যেন, প্রথম ইফেক্ট বিকারকের প্রভাব নাই একটাতে। হ্যাঁ, বিকারকের প্রভাবের উপর নেগেটিভ পজিটিভ হয়েছে, তাই না? হ্যাঁ, ইলেকট্রোমারিক ইফেক্ট যেটা, তাই না? তারপর বললাম মেসোমারিক ইফেক্টটা হলো তড়িৎ ঋণাত্মক পার্থক্যের উপর। দুটো ভিন্ন জিনিস, একটা হলো আক্রমণকারীর প্রভাবে
আরটা হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখি সমজী বন্ধনের বিভাজন। এইটা তোমরা মনে হয় সবাই পারবা, এটা তোমাদের জানা আছে সবারই, তবু আমি একটু দেখাই। সবাই এটা পড়ে আসছে, বহুবার পড়া হয়েছে এটা। ধরো একটা যৌগ, আমরা যে কোনো একটা যৌগের কথা বলতে পারি। ধরো এখানে আমরা নিলাম আর 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 এখানে আছে ধরো CH2, আর এখানে আছে এক্স। এক্স হইল একটা ভিন্ন মৌলকে প্রকার, হ্যালোজেন তা না, কিন্তু এটা ভিন্ন। এখন এটা কি হতে পারে? এই যে সমজী বন্ধনটা, এটা আমরা ভাঙব। এই ভাঙনটা দুইভাবে হতে পারে। একটা হলো সুষম বিভাজন, সুষম বিভাজন। তখন আমরা কি পাবো? এখানে পাবো আর, এখানে CH2। সুষম বিভাজন বলতে আমরা কি বুঝি আসলে? সুষম বিভাজন বলতে বুঝি এই যে ইলেকট্রন আছে না, এখানে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রনের এই কার্বন নেবে একটা, এই কার্বন এই হ্যালোজেন মানে এক্স নেবে একটা, মানে ও একটা ইলেকট্রন পাইল। আর এই যে এক্স, সে একটা ইলেকট্রন নিয়ে গেল। মানে তাহলে এটা একটা বিজোড় ইলেকট্রন যুক্ত একটা স্পেসিস তৈরি হলো। এটার নাম হলো মুক্তমূলক। এটাও মুক্তমূলক, অর্থাৎ সুষম বিভাজনের মাধ্যমে মুক্তমূলক তৈরি হয়। এরা খুবই সক্রিয়। এরকম অসংখ্য মুক্তমূলক থাকতে পারে। যেমন ধরো এখানে আমরা উপরে লিখি, আমরা লিখতে পারি এখানে CH3, এটা একটা মুক্তমূলক। আবার হতে পারে ধরো CH3, CH2, এটা একটা মুক্তমূলক। আবার হতে পারে ধরো CH3, তারপর CH, এদিকে হবে CH3, এটা একটা মুক্তমূলক। সবগুলো একটা করে ইলেকট্রন আছে। আবার হতে পারে ধরো CH3, উপরে একটা CH3, নিচে একটা CH3, আর এটা একটা মুক্তমূলক। এরকম হতে পারে। এটা আমি লিখলাম কেন? এখানে আমরা এটা এই যেটা, এটা হলো 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এরকম। এখন এই যে আমরা লিখলাম এগুলোর মধ্যে কোনটা বেশি সক্রিয়? এটা কিন্তু একটা ইলেকট্রনের অভাব আছে, সবগুলোরই আছে, কিন্তু এই অভাবের কারণে সে অন্যর কাছে ইলেকট্রন শেয়ার করতে চাবে, আর শেয়ার করার জন্য অন্যের সাথে যুক্ত হবে। কিন্তু এই যুক্ত হওয়ার টেন্ডেন্সি কার বেশি হবে? এখানে আমরা হ্যাঁ, কার বেশি হবে? CH3, কারণ এখানে অভাব আছে ঠিকই, এরা ইলেকট্রন দিচ্ছে, এ দিচ্ছে, ফলে ওর যে অভাবটা ছিল, একটা ইলেকট্রন দরকার, সেই অভাবটা এদের দ্বারা কিছুটা পূরণ হচ্ছে, ফলে এর সক্রিয়তা কিছু কমে যাচ্ছে। এখানে দুই দিক দিয়ে ইলেকট্রন দিচ্ছে, এদিক দিয়ে এবং এদিক দিয়ে, ফলে এর অভাবটা এর অভাবটা একটু বেশি থাকতেছে। এর একদিক দিয়ে দিচ্ছে, এর অভাবটা আরও বেশি থাকতেছে, আর এর তো নাই, এর অভাবটা সবচেয়ে বেশি। যার অভাব বেশি তার অন্যের সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি, ফলে এর সক্রিয়তা সবচেয়ে বেশি। তারপর এটা, তারপর এটা। এটা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি মুক্তমূলকের একটা ব্যাখ্যা দিতে পারি। এখন বিষম বিভাজন। এখন এই যে বিষম বিভাজন হতে পারে দুই ধরনের। একটা হলো, ধরে নাও এই পাইবন্ধ ইলেকট্রন এই এক্স টেনে নিল, ও টেনে নিল, এরকম হতে পারে। তখন কি তৈরি হবে? যদি এক্স টেনে নেয় তখন এইটা হবে প্লাস, মানে তখন আমরা পাবো এটা হবে আর, আর এখানে হবে CH2, এটা প্লাস হয়ে গেল, ও টেনে নিয়ে গেল, আর এক্সটা হলো মাইনাস। এটা একটা ক্যাটায়ন হলো, এটা হলো কার্বোক্যাটায়ন। কারণ এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি আমরা এভাবে লিখি, ধরো আগের মতোই
এখানে লিখলাম CH3, এটা একটা কার্বোক্যাটায়ন। আবার হতে পারে CH3 CH2, এটা একটা কার্বোক্যাটায়ন। আবার হতে পারে CH3 CH, এদিকে একটা CH3, এটা একটা কার্বোক্যাটায়ন। আবার হতে পারে CH3 CH3 CH3, এটা একটা কার্বোক্যাটায়ন। এখন এটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? CH3। এখানেও আগেরটার মতো এরও অভাব আছে মানে ইলেকট্রন দেয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রন দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে, ফলে এর অভাবটা এদের দ্বারা কিছুটা পূরণ হবে, সেজন্য এর সক্রিয়তা সবচেয়ে কম। তো এর চেয়ে এটা বেশি সক্রিয় হবে, কারণ এর দুই দিক দিয়ে ইলেকট্রন দিচ্ছে। এর চেয়ে এটা আরও বেশি সক্রিয় হবে, এটা হবে সবচেয়ে বেশি সক্রিয়। আচ্ছা, তাহলে কোনটা বেশি স্টেবল, মানে কোনটা বেশি স্থিতিশীল? হ্যাঁ, সিডিবি কোনটা? সিডিবি এটা 3D, এটা হলো সবচেয়ে বেশি স্থিতিশীল। ওকে, এই হলো একটা ঘটনা। এই যে বিভাজনটা বিষম বিভাজন, ফলে আমরা এটা পাইলাম কি, কার্বোক্যাটায়ন পাইলাম, এটার নাম হলো কার্বোক্যাটায়ন। এবং কার্বোক্যাটায়নগুলোর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা দেখলাম। এখন যদি এটা এইভাবে ভাঙে, এটা নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার উপর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের চেয়ে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেজন্য এই ঘটনা ঘটছে। ইলেকট্রন টেনে নিয়েও মাইনাস হয়েছে, আরও হলো প্লাস। কিন্তু যদি উল্টোটা হয়, যে এখানে যদি আমরা দেখি যে ওর টানা টেন্ডেন্সি কম, ইলেকট্রনটা এদিকে চলে আসলো, এদিকে চলে আসলো, তখন কি হবে? তখন আমরা এখানে পাবো আর CH2, ইলেকট্রনও টানলেও হবে মাইনাস, আর এইটা হবে এক্সটা হবে প্লাস। এই ঘটনাও ঘটতে পারে। এখন এটা হলো কার্বো অ্যানায়ন। এখন এই কার্বো অ্যানায়ন এর আবার যদি আমরা স্টেবল সক্রিয়তার কথা বলি, আমরা যদি লিখি এখানে যে এখানে CH3, এটা মাইনাস হলো, এটা হলো CH3 CH2, এটা মাইনাস, এটা অ্যানায়ন, কার্বো অ্যানায়ন। আবার এটা হতে পারে CH3 CH, এদিকে হলো CH3, এটা মাইনাস। আবার হতে পারে CH3, এদিকে CH3, এদিকে CH3, এটা মাইনাস। এটা সবগুলোই কার্বো অ্যানায়ন। এর মধ্যে কোনটা বেশি সক্রিয়? এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, 3 ডিগ্রি 3 ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা, এখানে এ ইলেকট্রন দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে, এর তো বেশি ছিল, আরও দিচ্ছে, তাহলে এর আরও বেশি হয়ে যাবে, ফলে এই ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি লোকে বাড়বে, সেই জন্য এর সক্রিয় সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপর এটা। তো এটা মোটামুটি আমরা জানি। এটা দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হলো এর স্থিতিশীলতা ব্যাখ্যা, আর একটা হলো এর সক্রিয়তা ব্যাখ্যা। দুইটি আমরা করতে পারবো আশা করি। গেল এটা। তারপরে হলো আমরা আসি, এটা হলো বন্ধনের বিভাজন, সুষম এবং বিষম দুটোই দেখলাম। জৈব বিকারকের প্রকারভেদ। জৈব বিকারক, এই বিকারকের প্রকারভেদ আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো এখানে আচ্ছা, এখানে জৈব বিকারকের প্রকারভেদ। বিকারক, আচ্ছা বিকারক যেন কাকে বলে? বিকারক কাকে বলে?
কোনো বিক্রিয়ায় যে বিক্রিয়া করতে আসে তাকে বলা হয় বিকারক, আর যার সাথে বিক্রিয়া করতে আসে তাকে বলা হয় সাবস্ট্রেট। আমরা শুরুতে দেখেছিলাম। তো সেই বিকারক কত প্রকার হতে পারে আমরা দেখেছি। বিকারক দুই প্রকার, একটা ইলেকট্রন আকর্ষী আর হলো কেন্দ্রাকর্ষী। ইলেকট্রন আকর্ষী এর ইংলিশটা হলো ইলেকট্রোফাইল অথবা ইলেকট্রোফিলিক রিয়াজেন্ট। এই যে ফিলিক মানে হলো লাভ, অ্যাট্রাকশন। এখন এই ইলেকট্রোফিলিক মানে লাভ ফর ইলেকট্রন, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন। তো এই ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কার থাকবে? যার ইলেকট্রনের অভাব থাকবে। এখন ইলেকট্রনের অভাব আছে কার? সকল ধনাত্মক চার্জ। তো যারা ধনাত্মক চার্জ তারা তো ইলেকট্রনের অভাব থাকলো, কিন্তু এমন কিছু আছে যাদের বাহির থেকে নিউট্রাল মনে হয় কিন্তু ভিতরে ইলেকট্রনের অভাব আছে। তো এই ধরনের যে ইলেকট্রোফাইল তারা হলো নিউট্রাল। এই জন্য আমরা বলেছি যেমন স্যার পানি হতে পারে না স্যার? স্যার পানি এরকম হতে পারে না যে মানে নিউট্রাল মনে হচ্ছে কিন্তু স্যার এটা ইলেকট্রোফাইল? আচ্ছা, হতে পারে কিনা আমি জানি না। এটা হলো পানি না? পানির সংকেত এটা না সৌরভ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন এই পানি কি ইলেকট্রনকে আকর্ষণ করবে? ইলেকট্রোফাইল মানে লাভ ফর ইলেকট্রন। যার ইলেকট্রনের অভাব আছে সে অন্যের যার ইলেকট্রন বেশি আছে সেখানে যেয়ে সে অ্যাট্রাক্ট করবে, সেজন্য সেগুলো বলে ইলেকট্রোফাইল। পানি এর কি ইলেকট্রনের অভাব আছে? পানি নিউট্রাল বুঝলাম, কিন্তু এর ইলেকট্রনের অভাব আছে? পানির গঠনটা এরকম না? হ্যাঁ না স্যার, ইলেকট্রনের অভাব নাই। পানির গঠনটা তো তার বহিঃস্তরে অক্সিজেনের 6টা ইলেকট্রন, এই একটা ধরো। তো এখানে হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন এসে শেয়ার করছে এখানে, আবার এখানে আরেকটা হাইড্রোজেন সে আরেকটা ইলেকট্রন এসে শেয়ার করলো। তাহলে অক্সিজেনের তো 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এরা কি অন্যের ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে এদের? না স্যার, নাই। তো এরা কি ইলেকট্রোফাইল হবে? না স্যার। আচ্ছা, তো এরা কি হতে পারে? নিউক্লিওফাইল হতে পারে স্যার, কেন্দ্রাকর্ষী। এরা অন্যকে ইলেকট্রন দিতে পারে, যদিও এটা নিরপেক্ষ, কিন্তু তারা ইলেকট্রন অন্যকে দিতে পারবে কারণ এর মুক্ত যে ইলেকট্রন আছে এই অন্যকে দেওয়ার টেন্ডেন্সি আছে। সেই জন্য তারা হতে পারে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়াজেন্ট। তো এই যে রিয়াজেন্ট, তাহলে ইলেকট্রন আকর্ষণ করা বা দেয়ার এই টেন্ডেন্সিকে দুই ভাগে ভাগ করছে, এটা ইলেকট্রন আকর্ষী, এটা কেন্দ্রাকর্ষী। ইলেকট্রন আকর্ষী আবার দুই ধরনের, ধনাত্মক এবং নিরপেক্ষ। যেমন ধনাত্মক দিলে বুঝবোই যে ইলেকট্রন অভাব আছে, আর নিরপেক্ষ হইলো যেমন সালফার ট্রাইঅক্সাইড, এদের কিন্তু ইলেকট্রনের অভাব আছে। এইটা কীভাবে বুঝলাম আমরা? এই যে এদের ইলেকট্রন অভাব আছে সালফার ট্রাইঅক্সাইড। দেখো আমরা যদি লিখি, এই ধরো সালফার আর 3 দিকে 3টা অক্সিজেন দিলাম, একটা অক্সিজেন আর একটা অক্সিজেন। এখানে এটা হলো একটা দ্বিবন্ধন, এখানে একটা সন্নিবেশ সমদ্বিবন্ধন, এখানে একটা সন্নিবেশ সমদ্বিবন্ধন, এরকম থাকে সালফার ট্রাইঅক্সাইড। এখন এখানে এই যে অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকতা হলো 3.5 আর সালফারের হলো 2.4। তাহলে অক্সিজেন অনেক বেশি, ফলে এই সালফার ইলেকট্রন এদিকে টানবে, তাহলে সালফারে কি হবে? একটা ডেল পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এই ডেল পজিটিভ চার্জের জন্য সে কি ইলেকট্রনকে আকর্ষণ করবে না ইলেকট্রন দিবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেই জন্য সেটা হবে নিরপেক্ষ। দেখা যাচ্ছে যে অভাব নাই, কিন্তু ভিতরে অভাব আছে, তো সেই জন্য এটাকে বলা হয়েছে নিরপেক্ষ ইলেকট্রন আকর্ষী বিকারক। ঠিক আছে? কেন্দ্রাকর্ষী বিকারক এটার ঋণাত্মক, কারণ এই যে আমরা এখানে লিখছি ওএসটা আমরা এভাবে লিখি, এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রন এখানটা মাইনাস সাইন আছে। তো এই যেহেতু মাইনাস সাইন মানে ইলেকট্রন বেশি আছে, সুতরাং সে ইলেকট্রন দিতে পারবে। কেন্দ্রাকর্ষী বলছি কেন? এই যে কেন্দ্রে কি থাকে? পজিটিভ চার্জকে আকর্ষণ করবে কে? ইলেকট্রন। কারণ এই ধনাত্মকের প্রতি ইলেকট্রনের একটা আকর্ষণ আছে,
সেই জন্য ওর ইলেকট্রন বেশি থাকলে তখনই সে কেন্দ্রাকর্ষী বিকারক হবে, কেন্দ্রকে আকর্ষণ করবে। এখন এই কেন্দ্রাকর্ষী বিকারক আবার দুই ধরনের, একটা হলো ঋণাত্মক, যেটা ঋণাত্মক বোঝা যাচ্ছে ইলেকট্রন বেশি আছে, আর একটা নিরপেক্ষ, পানি যেমন দেখেছিলাম, পানি শুধু পানি না, এরকম অ্যামোনিয়া ধরো, তারও তো নিরপেক্ষ কিন্তু মুক্ত জল ইলেকট্রন আছে, সে অন্যকে দিতে পারে, এটাও কেন্দ্রকে আকর্ষণ করবে। তারপর সব অ্যালকোহল আর ওএস এরও কিন্তু এই যে অক্সিজেনের মুক্ত জল ইলেকট্রন আছে, পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া এগুলো সব হলো কেন্দ্রাকর্ষী বিকারক। ভাই ঠিক আছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। আসলে বিকারকটা আমরা বুঝতে পারলাম, তাই না? সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তো আমাদের এই যে রিয়াকশন মেকানিজম, সেই অংশটা ছিল এতটুকুই আমাদের। এরপরে আমরা যাব হলো আরেকটা ভিন্ন ধরনের জিনিস, সেগুলো জৈব বিক্রিয়া এবং তার প্রকারভেদ। এটা আর একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস অলরেডি পড়ে ফেলছি, বুঝতে পারছো কথাটা? এখন তোমাদের হলো ওই নতুন বিক্রিয়া প্রকারভেদে আসলে যাচ্ছি না, আজকের আমরা এই পর্যন্ত আলোচনা করছি। আর তোমাদের আমি যেহেতু এই পর্যন্ত হয়ে গেছে, একটা পরীক্ষা নিতে চাই। তোমরা দিতে পারবে তো সবাই নাকি? হ্যাঁ স্যার পারবো। এখন পরীক্ষাটা প্রথমে স্যার কি, কলেজে স্যার পরীক্ষা চলতেছে স্যার, আবার আপনিও পরীক্ষা নেবেন। আমি যেটুকু পড়াচ্ছি এটা যদি পরীক্ষা না নেই তাহলে এটা ভুলে যাবা, কারণ অনেক ভালো ভালো টপিক পড়াই ফেলছি। এগুলো তোমরা যদি ঝালাই করে না নিতে পারো এখন পড়ে, তাহলে পরবর্তীতে একদম পুরো ভুলে যাবা, পরবর্তীতে খুব সমস্যা হয়ে যাবে। সেই জন্য এখনই পরীক্ষাটা দিয়ে দেওয়া উচিত। ধরো নামকরণের অংশ, এটা ভোলার সম্ভাবনা আছে। সমানুতা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে সমানুতার পরে আবার আমরা কি পড়াইলাম যেন, এই যে নতুন শুরু করলাম এইগুলো, তার মাঝখানে অ্যারোমেটিক অংশ পড়িয়েছি। প্রত্যেকটাই কিন্তু গুরুত্ব আছে। আর এরপর অনেক সিকিউ কোশ্চেন হয়, এমসিকিউ তো হয়ই। তো তোমরা প্রথম পরীক্ষাটা কি দিতে চাও, সিকিউ না এমসিকিউ? স্যার কলেজে যে কলেজের জন্য যদি আমরা আগে দেই তাহলে আপনাকে আগে কলেজের সিলেবাস তো ছোট সিলেবাস, এটা আমি যেটা পড়াইছি এই পর্যন্ত সব দিতে পারবো না। আচ্ছা পারবো স্যার। একবারই শারীরিক শিক্ষা দিলে কলেজে পরীক্ষা তো হয়ে যাবে, পরীক্ষা পড়া হয়ে যাবে। মানে তোমরা এখন তো একটু বাসায় শোনো, ভয় পাইও না, বুঝছো? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো তো পড়া হয়ে গেছে, তাই না? একটু পরীক্ষা দাও, দেখবা যে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। পরীক্ষা না দিলে আর হবে না। কি পারবে না? পারবো স্যার। চেষ্টা করো, দেখো হয়তো বা একটু, মানে জৈব রসায়নটা তো আসলে মানে কয়েকদিন না পড়লে ভুলে যাওয়া লাগে, আমাদেরও হয় এটা। তো তোমাদের তো তোমরা প্রথম পড়লে, ধরো 1 মাস পড়বে না, 1 মাস পরে দেখবো যে আবার জিনিসটা নতুনের মতো হয়ে গেছে। সেই জন্য একটু মানে ঝালাই করে রাখা ভালো, বুঝছো কথাটা? আর জৈব রসায়ন দেখবা যে এরপর তো আরও অনেক টপিক আছে, তখন এই জিনিসগুলো সব ভুলে যাবে, মনে থাকবে না। আর এই যেটুকু পড়ালাম এটা কিন্তু একদম বেসিক। আর এরপরও আছে জৈব বিক্রিয়ার প্রকারভেদ, এটাও বেশ বেসিক। তো এই অংশটা বুঝতে পারলে পরের অংশটা একটু সহজ হয় তোমাদের বুঝতে, ঠিক আছে? স্যার আপনার গত ক্লাসে ভিডিওটা কোথায় পাবো স্যার? স্টাডিতে কি পোস্ট করছেন? স্টাডি টুরে? হ্যাঁ, কি বলছো? জি স্যার। স্যার গত ক্লাসের ভিডিওটা স্যার কোথায় পাবো স্যার? আমি স্টাডি থ্রেডে কি পোস্ট করে ফেলছেন? গত ক্লাসে কি ছিল? রিয়াকশন মেকানিজম। স্টাডি থ্রিডে এখনো পোস্ট দিই নাই, আগামী এই রোববার কালকে দেওয়ার সম্ভাবনা আছে একটা, আজকে রাত্রেও দিতে পারি, সম্ভাবনা আছে। আচ্ছা, এখন বলো, তোমাদের কথা বলো। তোমাদের মধ্যে কে যেন লিভ করছে, কে ক্লাস বাদ দিয়ে? একজন নেই দেখতেছি, কে চলে গেল? হ্যাঁ, কে চলে গেছে? হ্যাঁ, কি প্রণয় ঘোষ? ও আচ্ছা আচ্ছা,
দুইজন আছে, তার মধ্যে একজন গেছে। একজন কে যেন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমাদের কথা বলো, শুনি। অনির্বাণ, জি স্যার। নতুন আসছো তুমি, তো অনেকগুলো জিনিস মিস করে ফেলছো। তুমি কি বুঝতে পারছো কিছু? স্যার যেটুকু বুঝেছেন ওইটুকু মোটামুটি ভালোই বুঝছি। আচ্ছা, তোমার দেখতে দেখতে সমস্যা হয়নি তো তোমার মোবাইলে? না না স্যার। আচ্ছা, আর নতুন আসছো, রত্নার কোনো সমস্যা হয়েছে? হ্যালো হ্যালো স্যার আমি কিছু বুঝি নাই। ভালো কথা বলছো। হ্যাঁ, আগের ক্লাসগুলো মিস করছো তো এই জন্য সমস্যা হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি প্রথমত দেখবা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই আবার একটু লেখো, আমি তোমার লেখাটা বুঝতে পারিনি, খেয়াল করি নাই। কি এক্সামের ব্যাপারে কি লিখছো জানো? স্যার এক্সাম কি পরশু নেবেন? ও আচ্ছা, এক্সাম আমি জানাবো, ভয় পেও না, তোমরা পড়তে থাকো। আমি একটু প্রস্তুতি নিয়েই, মানে এক্সামটা কীভাবে নেওয়া যায়, যেহেতু অনলাইনের ব্যাপার তো গুগলে নিলেই তো ভালো হবে না? এখন ওই সিস্টেমটা আমি এখনও রপ্ত করতে পারিনি ভালো, ওইটা আমাকে কাল পরশুর মধ্যে রপ্ত করবো, তারপর তোমাদের জানাবো যে কীভাবে নেওয়া যায়। ঠিক আছে? স্যার কাবুক সিলিকের সক্রিয়তার বিষয়টা আরেকবার বলবেন স্যার। কি কার্বক্সিল সক্রিয়তা, বুঝি না তোমার কথা। স্যার কালকে তো লাস্ট ক্লাসে তো স্যার ইনডাকটিভ প্রভাবটা পড়েছিলেন স্যার, ওই জায়গায় স্যার স্যার ইথানোয়িক অ্যাসিড থেকে স্যার মিথানোয়িক অ্যাসিড বেশি সক্রিয় ছিল স্যার। এই জায়গায় স্যার এরকম স্যার কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা একটা বিষয় পড়েছিলেন স্যার, এই অংশটা স্যার। স্পেসিফিক কোশ্চেন করো, স্পেসিফিক। তুমি যেটা বলছো এটা বড় টপিক, সেটা তো এখন ডিসকাস করা যাবে না। তুমি স্পেসিফিক বলো যে কার চেয়ে কার বেশি বা কম সেটা বলো, এবং সেটা তুমি বুঝো নাই। স্যার একটা উদাহরণ ছিল স্যার CH3COOH বুঝতে স্যার, পারছি। এই জায়গায় স্যার। বলো, শুনছি আমি। স্যার আমি ছবি দেখাই স্যার, আপনি দেখেন স্যার। ছবি দেখা লাগবে না, আমি বুঝতে পারছি তোমার কথাটা। তুমি বলছো হলো যে এইচ, এখানে সি, ডাবল বন্ড ও, স্যার স্ক্রিন হ্যাঁ কি স্কিন দেখা যাচ্ছে না। ও, আবার দেখা যাচ্ছে না। যাচ্ছে স্যার, দেখা সে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এখন যাচ্ছে সে এখন আপনাকে দেখা যাচ্ছে। না, আমার দেখা সে যাচ্ছে না। পিনটা ওখান থেকে সরাই দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা। হয়ে গেল। আচ্ছা, এখানে এইচ সি ডাবল ও এইচ, এটা এখন দেখতে পাচ্ছ? এখন দেখতে জি পাচ্ছ? স্যার। আচ্ছা, এখানে হলো CH3 সি ডাবল ওয়ান ও, এখানে এখানে এই যে COO দুই জায়গায় আছে, কিন্তু CH3 হলো ইলেকট্রন দাতা, আর এখানে এরকম কোনো গ্রুপ নাই, এরা ইলেকট্রন টানে এদিকে, ফলে এটা টানলে এটা হয় ডেল মাইনাস, এটা হয় ডেল প্লাস, আর এই ডেল প্লাস মানে অভাব, ফলে এই বন্ধন ইলেকট্রন এদিকে টানবে, এদিকে এই প্রভাবটা এখানে পড়ে, এইটা এদিকে টানে, ফলে এখানে এই যে গ্রুপটা এটা H প্লাস আকারে মুক্ত হয়, এই জন্য তারা অম্লধর্মী। আর এখানেও এই একই ঘটনা ঘটে, এটা ডেল মাইনাস হয়, এটা ডেল প্লাস হয়, ইলেকট্রন অভাব,
কিন্তু এই অভাবটা এই CH3 ইলেকট্রন দাতা এই ইলেকট্রন দেয় এদিকে, ফলে এর অভাবটা কিছুটা পূরণ হয়। এই কারণে এদিকে যে টানার টেন্ডেন্সি সেটা কমে যায়, এদিকে টানার টেন্ডেন্সিটা কমে যায়। ফলে এই হাইড্রোজেনটা এর মতো সহজে মুক্ত হতে পারে না H+ আকারে। এখন বলো কোনটা অম্লধর্মী বেশি? প্রথমটা। হ্যাঁ, প্রথমটা। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই হলো, কি জন্য একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, তো তোমরা আচ্ছা দেখি ওখানে যাই। রত্না, তুমি বলছিলা কি জন্য বুঝতে পারো না কিছুই। তো তুমি যে কাজটা করবা সেটা তোমার বলা হয়নি। তুমি ওই যে এই জৈব রসায়নের শুরুর যে ভিডিওগুলো সেইগুলো আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, বুঝছো? তুমি সেগুলো প্রত্যেকটা একটা করে হ্যাঁ দেখো। স্যার। তুমি দেখছো ওটা? হ্যালো হ্যালো রত্না, হ্যাঁ স্যার শুনছি। তুমি কি সেই ভিডিওগুলো দেখছো? স্যার। তুমি ওই ভিডিওগুলো দেখবে সব এক এক করে, দেখে তোমার আচ্ছা নামকরণের একটা আইডিয়া ওখানে পাবে। তুমি এই কাজটা তাড়াতাড়ি করো, আচ্ছা আচ্ছা স্যার। এটা দ্রুত শেষ করো, তাহলে পরবর্তী অংশগুলো আমার স্টাডি থিয়েটারে এটা দেয়া থাকবে, সেখান থেকে তুমি ওইটা দেখে দেখে কিছু রপ্ত করতে পারবে। আর বাকি যেটা সমস্যা সেটা আমি তো হয়তো তোমাকে আলাপ করতে পারবো পরে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, এই আর তুমি ক্লাসের টাইম জানো তো? ক্লাস হইলো শনিবার 10টায়, আর হইলো সোম বুধ হইলো 3টার সময়, ঠিক আছে? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার। আচ্ছা, আর অনির্বাণ জানো তো সময়? অনির্বাণ, হ্যালো অনির্বাণ, জি স্যার। তুমি সময় জানো? স্যার আজকে শনিবার 10টায়, সোম বুধ হইলো 3টার সময়। আর তুমিও ওই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে পাবে। ওটা হলো আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, বা ওদের কাছেও লিঙ্কগুলো আছে মনে হয়, অথবা আমার ফেসবুকে ঢুকে লিঙ্কগুলো পাবে সব। ইউটিউবে গেলে সব। আর তোমাদের গ্রুপে তো দেয়া আছে সবগুলো, তাই না? জি স্যার। আচ্ছা, এই তোমরা দুইজনে ওদের গ্রুপে, ওই যে একটা কেমিস্ট্রি গ্রুপ আছে, ওদের সাথে একটু যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে যেও, তাহলে সুবিধা হবে, সব কিছু পাবে। আর ওই গ্রুপে অ্যাড হইলে একটু সুবিধা হবে তোমাদের, কারণ ওখানে ওরা অনেক ধরনের কোশ্চেন দেয়, সেগুলো ওরা নিজেরাই সলভ করে, আর দু একটা আমি মানে একটু হেল্প করি, তাতে ওই গ্রুপে থাকলে সুবিধাই হবে তোমাদের সবাইরই। এই আজকের এই আসে নাই না? ফারদিন আসে নাই না? আজকের ফারদিন আসছে? ফারদিন সাকিব মনে হয়, ও আসেনি না? আচ্ছা, আর কারো কোনো কথা? মেশো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ওই যে মেসেঞ্জার গ্রুপে, ওটা কি আমি অ্যাড হইতে পারবো? হ্যাঁ পারবো, সমস্যা নাই, অ্যাড হয়ে যাও। আর তুমি একটু অ্যাড করে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই অভিজিৎ। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি একটু অ্যাড করে নি, তাহলে ওর নাম হলো শ্রেয়সী, পারবে না? আচ্ছা স্যার। হ্যাঁ পাবো স্যার। হ্যাঁ, অ্যাড করে নিয়ে তাহলে। আর তোমরা ওই ফেসবুকে যে কাজ করো আমার ভালোই লাগে, কোশ্চেন দিয়ে দাও, আর তুমি মাঝে মাঝে ওদেরকে বলো, ওই দু একজনে আবার একটু কথা বলে, সেগুলো যাতে একটু ওইভাবে বলে, সেটা একটু খেয়াল রাখো। তুমি সেগুলো করো, ভালোই লাগে আমার। আর বিশেষ করে কোশ্চেন যেগুলো দাও, এটা রিদম আছে, তুমি আছো, তোমরা দেখছি অনেক সময় আবার তার উত্তর দাও, আর না পারলে তো আমি আসি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কি কোশ্চেন? ওই যে কালকে স্যার গ্রুপে স্যার ওই যে টলুইনের রেজোনেন্স স্যার দিয়েছিলাম, ওটা কি স্যার ঠিক ছিল? ঠিক ছিল, নেগেটিভ হবে ওটা তো বলছে, রিদম তোমাকে বহুবার লিখে বুঝাইছে, তুমি বোঝো না এটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে ওই যে নেগেটিভ সাইনটা দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কে বলছো?
স্যার রিদম স্যার। রিদম বলো। হ্যাঁ, স্যার সালফার ট্রাইঅক্সাইডে স্যার ডাবল বন্ড আছে আবার সিঙ্গেল বন্ড আছে, তো কি স্যার ওইখানে ইন্ডাকটিভ এফেক্ট এবং মেসোমারিক এফেক্ট দুইটা কি হবে স্যার? কি বলছো সালফার ট্রাইঅক্সাইডে? ও শোনো শোনো শোনো, এটা তো একটা বিকারক, তাই না? সালফার ট্রাইঅক্সাইডটা, বুঝতে পারছো? জি স্যার। এটা একটা বিকারক। তো এখন এই সালফার ট্রাইঅক্সাইডটা যখন আমরা জৈব যৌগের মধ্যে আসবে, জৈব যৌগের মানে ধরো দ্বিবন্ধন বা ধরো দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে যে আসে, তো সেক্ষেত্রে ওটার সালফারের যে ভূমিকাটা সেটা হলো ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রোফাইল হিসাবে আসবে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন টানার ক্যাপাসিটি। তো ইলেকট্রন টানার ক্যাপাসিটি মানে নেগেটিভ। নেগেটিভ মানে কি? এটা হবে তার কি ইফেক্ট হবে? এটা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। স্যার সালফার ট্রাইঅক্সাইড যে অণুটা ওর ভিতরে স্যার একটা অক্সিজেন আছে সিঙ্গেল বন্ডে স্যার কানেক্ট, স্যার সেটা তো স্যার ওই ইলেকট্রনকে টানতেছে, না, এখন স্যার ওই ক্ষেত্রে কি স্যার ইন্ডাকটিভ এফেক্ট হবে? শোনো শোনো, এটা তো সালফার ট্রাইঅক্সাইডের কথা না। সালফার ট্রাইঅক্সাইডের প্রভাবে জৈব যৌগটার দ্বিবন্ধন ত্রিবন্ধন উপর কী প্রভাব পড়ছে তার উপর ইফেক্ট হবে। এখন সালফার ট্রাইঅক্সাইডের ভূমিকা হলো ইলেকট্রন টানা, ওর প্রভাবে দ্বিবন্ধনযুক্ত যৌগটা সেখানে কী প্রভাব পড়ছে? ইলেকট্রন টেনে নেয়ও, তাহলে নেগেটিভ ইফেক্ট হবে না, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট না। আর মেসোম্যাগনেটিক ইফেক্টটা হলো কি, জৈব যৌগের মধ্যে যদি ভিন্ন মৌল থাকে, ভিন্ন মৌলের পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, সেখানে যে ইফেক্টটা হচ্ছে সেটা হলো আমরা দেখছি যে মেসোম্যাগনেটিক ইফেক্ট, তাই না? তো এখানে সালফার ট্রাইঅক্সাইড তো একটা জৈব যৌগ না, সে তো অন্যকে প্রভাবিত করতেছে, সুতরাং সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। রিদম, কি বুঝছো আমার কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে না? তাহলে আমি রাখি নাকি, কি বলো? আর যদি কোনো কিছু না থাকলে তাহলে রাখবো। এই সৌরভ, স্যার অর্ণবের জন্মদিন একটু উইশ করে দিয়েন। ও কার? অর্ণব? অর্ণব কই? অর্ণব দেখি একটু, আসো তো ফেজে। অর্ণব, অর্ণব হ্যাঁ স্যার। কই হ্যাঁ দেখি স্যার। একটু ফেজটা দেখি, জন্মদিনের দিন একটু ফেজটা দেখলে হয় না তো। দেখি আসো, ওয়েবক্যামের সামনে আসো। আসছি স্যার। কই দেখি। আসছি। ওকে, কই দেখি আসো। আসছি স্যার। কই তোমার দেখি না তো, কই গেল? স্যার ভিডিও অন করা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি না তো আমি, কারণটা কি দেখলাম না কেন? ও আচ্ছা, এই যে ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করছি। স্যার একটু পিন করে নেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, Thank you, sir. অনেক সুন্দর লাগছে। আর তুমি তুমি অনেক ভালো নাচো, বুঝছো? থ্যাংক ইউ স্যার। তুমি আসো আসো, একটু উইশ করে যাও। হ্যাঁ, অর্ণব, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আন্টি। তোমাদের এত গুণ আছে ভিতরে, তো জানতাম না। হ্যাঁ, এই তো স্যার। আচ্ছা, যাক, বাবা মার সাথে ভালোভাবে সময়টা কাটাও তুমি, আর সুস্থ থাকার চেষ্টা করো। হ্যাঁ স্যার। সাবধানে থেকো। হ্যাঁ। আর তোমার সামনের বছরটা অনেক ভালো কাটুক, সেই প্রার্থনা করি। আচ্ছা স্যার, প্রণাম নেবেন স্যার। হ্যাঁ, তোমার জন্য প্রার্থনা রইল আমার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই দিদা, এই না অভিজিৎ, ওই যে কি যেন তাবরিজ ফাগুন, ও 2 মাসের টাকা পাঠাইছে, তুমি জানো তো না? জি স্যার বলছেন, জি স্যার লিখে দিছি। আচ্ছা ফাইন, ও ওদের পাঠাইছে। আর সৌরভ গতদিন পাঠানোর কথা ছিল, তার আগেও আরেকদিন বলছে স্যার আজকে পাঠাই দেবো, কিন্তু ও কখনো পাঠায় নাই, ও মনে হয় ব্যস্ত খুব। সৌরভ, সৌরভ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গতদিন বলছে স্যার আজকে পাঠাই দেবো, তার আগে আরেকদিন বলছিল স্যার পাঠাই দিচ্ছি, কিন্তু তোমার মনে হয় একটু ব্যস্ততা আছে না? না স্যার, মানে আমার বাবার মানে বেতন হয় নাই তো স্যার, মানে এই 25 তারিখে স্যার বেতন হবে, তারপরে স্যার দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সৌরভ আর হলো সাকিব, এই দুজন হলে এ ব্যাপারে খুব অলস, ধনী মানুষ তো, এই জন্য অলস বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর একটু পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিও। তো রাখি নাকি? রাখবো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ও কাব্য আসো নাকি? গম্ভীর কণ্ঠ অনেকদিন পরে শুনলাম। এই তো কি আসে না আজকে না? না স্যার। তো কি দেখলাম না। ঠিক আছে তাহলে রাখি।